প্রত্যেক দিনের তুলনায় আজকের দিনটা একদমই আলাদা রকম বন্ধুরা। সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জানাচ্ছি প্রণাম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর ভালো থেকো। আমরাও আছি একরকম। তো এখন বেজে গেছে মোটামুটি 6:30। কালকে রাত্রে ঘুম হয়নি, দেখলেই তখন 11টা 11:30টার দিকে ওদের খেতে দিলাম, আমিও খেলাম। আর তারপরে আয়ুষকে বাড়ি পৌঁছে দিয়ে আমি একটু এডিটিং করছিলাম, করে টোরে তারপরে সোনুর পাপাও আসলো একটু লেট করে, ও একটা কাজে ফেসে গেছিলো। সব মিলিয়ে অনেকটাই লেট হয়েছিল আর কি। তারপর বাবাকে ধরো টাওয়াল টাওয়াল দেওয়া, জল রেডি করে পুরো বোতল ভর্তি করে রাখা, সব কিছু গুছোতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ঘুম ঠিকঠাক হয়নি। 6টার দিকে সোনুর পাপা আজকে বেরিয়ে গেছে, ছুটি শেষ ওর। আমার মোবাইলে তখন একদমই জায়গা ছিল না যে আমি শ্যুট করব। তো ব্যস্ততার মধ্যে কোনো কিছু ডিলিট করব, কোনো অ্যাপ খুঁজে খুঁজে কোনটা করব না করব হয়ে ওঠেনি। তো বেরিয়ে যাওয়ার পর তারপর আমি এই যে বসে কিছুক্ষণ দেখে বুঝে কোনটা অ্যাপ ডিলিট করা যায় করে তারপরে কিছু ক্লিপস নিচ্ছি আজকের দিনের। তো ও বেরিয়ে গেছে, এখন এই যে ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, করে আজকে আমাকেও বেরোতে হবে, তাই সব গুছাতে হবে, তাই না? ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, বাসন ধোয়া, সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখা। আর বাবা এখনও ঘুমাচ্ছেন, যেহেতু রাত্রে ঠিকঠাক উনিও ঘুমান না, তাই সকালের দিকটা ঘুমানো নেই, তাই ওনাকে আর ডিস্টার্ব করছি না। উনি একটু ঘুমিয়ে নিন, নাহলে শরীরটা খারাপ লাগবে। কালকে রাত্রের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তোমাদের বলেইছিলাম যে এতদিন তো কলপাড়ের ওইদিকে ঘুরে ঘুরে কাদা মাটি ডিঙিয়ে অনেকটা রাস্তা ঘুরে বাসন কাপড়ের গাদা গাদায় ওজন নিয়ে যেতে হতো, আনতে হতো। তো খুবই অসুবিধা হচ্ছিল, পা শুদ্ধ ব্যথা হয়ে যাচ্ছিল, পায়ের পাতা খুবই কষ্ট হচ্ছিল, কোমরের যন্ত্রণা তো আমার আছেই। তো সেই হিসেবে আর কি এখন খুব ভালো হয়েছে, জলটা কয়েকটা দিন ধরে কিন্তু এদিকে টেনে নিয়ে ছাদের যে লম্বা পাইপটা আছে সেটা দিয়ে এই গামলা বালতি ভরে সব রাখে ও জল। তো আমার এখান থেকেই বাসন ধোয়া হয়ে যায়, এটোকাটা সব প্লাস্টিকে ভরে নিয়ে পরিষ্কার বাসনগুলো তো সব এখানে বসে বসে ধুয়ে নিই। তো এখন অনেকটা পাগুলো আরাম পেয়েছে কটা দিনে আর কি। তাহলে এই যে মানে পুরো মাসটা প্রায় যেভাবে কাটলো, মানে আমার পায়ের ব্যথা যেন আর বেশি বেড়ে গেছে আর কি, হাঁটু টাটুর ব্যথাগুলো। তো এবারে এই যে গামলার জলটা শেষ হয়ে গেছে, এবারে একটা গ্যালন থেকে নিচ্ছি আর কি। তো পুরো গ্যালন ঢালতে একটু অসুবিধাই হয় আমার, তো তার জন্য ভাবে হেলিয়ে হেলিয়ে উপরে সিঁড়ি, ওইদিকে যে সিঁড়িটা আছে ওই সিঁড়ির উপরে তুলে হেলিয়ে নিচ্ছি জলটা নিয়ে। এই যে বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে, কারণ ঘরদোরগুলো পরিষ্কার করা হয়ে গেছে, মুছে টুছে নেবো বারান্দাগুলো। যাবই যখন, তো যাওয়ার আগে আরও ভালো করে ঝাঁ চকচক করে পরিষ্কার পরিচ্ছন্ন ফিনাইল টিনাইল দিয়ে করে তারপরেই যাব। আর এদিকে সোনুবাবু উঠে পড়েছে, ওর হোমওয়ার্ক কমপ্লিট, তো যার জন্য মাথায় একটা চাপ, তো বিশাল বড় একটা চাপ চলে গেছে। মানে ওটাই চিন্তা হচ্ছিল কমপ্লিট করাতে পারবো কি না এত চাপের মধ্যে। কিন্তু এই যে এদিকে কাজ করতে করতে ওকে বলে বলে দিয়েছি, ও ঠিক করেই নিয়েছে। এই ঘরটা তো গুছিয়ে নিয়েছি, জানালা টানালা সব বন্ধ করে দিলাম, লাইটটা বন্ধ করে দিলেই দরজা বন্ধ করে চলে যাব। আর এই যে কাপড় চোপড় সব ভাঁজ করে রেখে দিয়েছি, ঘরটা গুছিয়ে টুছিয়ে ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে রেখে দিয়েছি। জলটা ভেজা ছিল একটু, তাই এটাকে ধুয়ে এখানটায় আধ শুকনো হয়েছে, তার ভিতরে রাখছি, নাহলে বৃষ্টি আসলে ভিজে যাবে, ওই বাইরের ইসেতে রাখলে আবার হাওয়াতে ভিজে যাবে। এদিকে এই যে আলনা টালনা সব গুছিয়ে নিয়েছি। গ্যাস ওভেনটা পরিষ্কার করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম, আর নিচের এই যে ইসেটা বেঞ্চটা এটাও পরিষ্কার করে নিলাম। জানালা টালনা সব লাগিয়ে দিয়েছি, ওই ছোট্টটা আছে।
মেজে ধুয়ে রেখে দিলাম। এই যে কটা পান্তা ভাত ছিল সোনুকে দিয়ে বসে মেজে সব রেখে দিলাম। এদিকে সব গুছানো কমপ্লিট, পুরো একদম ঘর পরিপাটি কিন্তু গুছিয়ে নিয়েছি আমি, যে গুছিয়ে টুছিয়ে তারপরে বেরোবো। আর বাবা যেহেতু লেট করে উঠলেন, বাবা খুব ঘুমাচ্ছিলেন, সকালের দিকে খুব ঘুমায়, তাই ডিস্টার্ব করতে ইচ্ছে করে না। সোনুর হোমওয়ার্ক সব এখানটায় ব্যাগের মধ্যে ঢোকাতে হবে। আর পুরো বারান্দায় কিন্তু আমি ফিনাইল দিয়ে মুছে নিয়েছি পরিষ্কার করে। এই যে শিলনোড়াটার নিচে একদম জলটা জমে কীরকম গন্ধ বেরিয়েছিল, তো বৃষ্টির জল আর কি জমে জমে ওখানে জমে থাকে, জন্য গন্ধ বেরোয়। পরে ওই ফিনাইল দিয়ে মুছে এটাকে পরিষ্কার করলাম, আর এটাকে একটু চাপিয়ে দিলাম ওই দিকটাও পরিষ্কার করে। আর এদিকে বারান্দা টান্দা সব পরিষ্কার, এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। এই যে বাবার কিছু যে কাপড় চোপড় আর কি যেগুলো আছে ওগুলো সব কিছু ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে এগুলো মেলে দিয়ে যাবো আর কি। বেড কভার টেড কভার, এটা আমার বেড কভার, তো ওগুলো মেলে দিয়ে যাবো। বাসি কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাজ গুছোতে গুছোতে এই যে 9:40 হয়ে গেল। কাপড়গুলো ধুয়ে নিলাম, আর এখানটায় সোনুর জামা কাপড়গুলো প্যাকেটিং করে নেব। বেড কভার দুটো বারান্দাতেই শুকোতে দিয়ে যাব। আর এখানটায় হচ্ছে আমগুলো এই কাকিমা দিয়েছিলেন, এক কাকিমা, তো ওগুলো নিয়ে নেব আর কি ব্যাগের ভিতরে। আর এখানটায় জামা কাপড় সব গুছানো হয়ে গেছে, সোনুর ব্যাগ প্যাকিং। বাবাকে ওরা নিয়ে গেছিলো 8:30টার দিকে। এটা নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ সাইকেলটা আমার নষ্ট হয়ে গেছে। সোনুকে নিয়ে যাওয়া আসা খুব অসুবিধা হয়। চলো একবার বাবাকে দেখে আসি, আর প্রিয়া কিছু টাকা পায় সেটা দিয়ে আসি। জামা কাপড় নিয়েছিলাম, সে দেবো করে আর হচ্ছিল না, কারণ যখন মানে ও চলে যায় তারপরে আর দেখা হয় না, ফালাকাটা চলে যায়। তো ফালাকাটায় যখন গেছিলাম তখন ভুলে গেছিলাম, তো এবারে মনে পড়েছে যখন দিয়ে দিই। বাবা, ও বাবা ঘুমাচ্ছ? তোর এই যে টাকাটা, জামা কাপড় নিয়েছিলাম যে ওগুলো, সেগুলো দেখা হবে না, সেরকম 1500-1600 এটা। শুনলে বাবা একদম নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, তাই আর ডিস্টার্ব করলাম না। রাত্রেবেলা উনি ঠিকঠাক ঘুমান না, তো সকালবেলা ওই যে ঘুমাতে থাকেন, তাই ওনাকে আর ডাকলাম না, নাহলে বলে যেতাম আর কি। তো কালকে তো বলেই দিয়েছিলাম যেন সাবধানে থাকে, ভালো থাকে, ওষুধপত্র যেন খায়, খাবার জন্য ঠিকঠাক খায়, তো বুঝিয়ে দিয়েছিলাম। আজকে যাওয়ার সময় ভালো একটু বলে যাই, কিন্তু আর ঘুমোচ্ছেন, ঘুমা। আমি চলে আসলাম এখন কাকিমাদের বাড়িতে। কাকিমার কাছ থেকে দুধ নিয়েছিলাম যতদিন ছিলাম আর কি, তো টাকাটা দিতে এসেছি। কাকিমা বলেছিলেন যে লাগবে না, তারপর আমি ভাবলাম না, কিছু টাকা দিয়ে যাই। কাকিমা ওই বাবার জন্য দিয়েছিলেন, বলেন যে থাক আমি দিচ্ছি এমনি করেই, কিন্তু মাঝে মধ্যে বাবাকে তো খাওয়াইও নি, কারণ সবাই মানা করছিল দুধ বেশি দিও না, গ্যাস হবে। তখন সোনুই খেয়েছে, তাই আমি ভাবলাম যে না, টাকাটা কিছু দিয়ে যাই। এই যে দেখো কাকুদের নতুন ঘর হচ্ছে, আর কাকিমা তো বাড়িতে নেই, তাই কাকুকেই দিয়ে যাবো আর কি। কাকুও নিতে চাচ্ছিলেন না, কিন্তু তবুও আমি জোর করে দিয়ে আসলাম, বললাম চাটা খাবেন। এ দেখো জুই কী করছে এখানটায়। হ্যাঁ যাই, ও যে কই গেল, আমি কই তোমাদের বাড়ি বোধহয় নাই, তাহলে প্রীতমদের বাড়ি হবে, নাহলে বাবানদের বাড়ি। আসলাম। শুভ সকাল বন্ধুরা। কালকে আর তোমাদের সামনে আসার পরিস্থিতিতে ছিলাম না। ওখান থেকে দিদি বাড়ি ঢুকেছিলাম, ঢুকে চলে এসেছিলাম এখানটা, যেহেতু স্কুল আছে। সোনুকে আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, একটা দিন তো মিস গেল, কোনো ব্যাপার না। আজকে আশা করছি ওর হোমওয়ার্কগুলো জমা নিয়ে নেবে। অনেক চাপের মধ্য থেকে হোমওয়ার্কগুলো কমপ্লিট করেছি, করে আজকে পাঠাতে পারলাম। এখন শুধু অপেক্ষা যে জিনিসগুলো জমা নিল কি না, নেবে কি না সেটা দেখার, তাহলে নিশ্চিন্ত হবো আর কি। কারণ এত কষ্ট করে তো হোমওয়ার্কগুলো করেছি এত ব্যস্ততার মধ্যে, তাই সেগুলো জমা না নিলে সত্যি খুব খারাপ লাগবে। তো যে জন্য আমি ভেবেছিলাম যে 18 তারিখ
রাতারাত্রি আমরা বাবাকে ওখানটায় শিফট করিয়ে ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সব গুছিয়ে রাত্রেবেলা চলে আসবো। রাতটুকু তো, সকালবেলা ও এখান থেকে চলে যাবে, আমি সকালে সোনুকে স্কুলে পাঠাতে পারবো, এরকম ভেবেছিলাম। ওই হোমওয়ার্কগুলোর জন্যই কখনো কখনো ফার্স্ট দিনে নিয়ে নেয় জমা, তারপরে নিতে চায় না, সেই জন্য ভয়ে বলেছিলাম। কিন্তু ও বললো যে থাকবে, ও ওখানেই থাকবে রাতটুকু। আর দেখো, ইচ্ছে তো আমারও করছিল না, মনে হচ্ছিল আর যেটা কটাই ঘন্টা আছে বাড়িতে থাকি, বাবা আছে। কিন্তু ছেলের স্কুলের কথা ভেবেছিলাম। যাক, আশা করছি ঠাকুর করে জমা নিয়ে নিক, কোনো অসুবিধা না হোক। পরে আর কি ওই এতগুলো ব্যাগ নিয়ে আমাকে আসতে হলো একা একা কষ্ট করে। টোটোটাকে বলেছি বাড়ির সামনে অব্দি নিয়ে আসতে, তো বাড়ির সামনে বলতে ওই দোকানটার ওখানেই নামিয়ে দেয়। তারপরে একটু কষ্ট করে একটু হেঁটে আসতে হয়েছে ব্যাগগুলো নিয়ে। 3টা ব্যাগ বোধহয়, 3টা ব্যাগ ছিল, ওজনও হয়েছিল ভালোই। এতগুলো জামা কাপড়, স্কুলের ব্যাগ, শোনো, হোমওয়ার্কগুলো সমস্ত কিছু মিলে ওজন হয়েছিল। যেহেতু 1 মাস থাকার জন্য জামা কাপড় সব নিয়ে গেছি, আবার আস্তে আস্তে বই খাতাও নিয়ে গেছি। মনে করো এক ধাপেই তো নিয়ে যাইনি, প্রথমে নিয়ে গেছি, তারপরে আবার এসে অ্যাবাকাস করতে এসে আবার কিছু কিছু জিনিস নিয়ে গেছি, করে অনেকগুলোই জিনিস হয়ে গেছিলো। তো একটা সোনুর বড় ব্যাগ, একটা আমার বড় ব্যাগ, আর একটা হাতের ব্যাগ ছিল, সব মিলিয়ে 3টে ব্যাগ হয়ে গেছে। যাই হোক, পেরেছি কোনো রকমে আসতে। কী করবো, কিছু করার নেই, মনটা খারাপ লাগলেও আসতে হলো। খুব খারাপ লাগছিল যে বাবাকে ছেড়ে যখন আসছিলাম না, খুব খারাপ লাগছিল। ইচ্ছে থাকলেও কিছু করার নেই, এমন একটা পরিস্থিতি। আর ভাগ্য এরকম দেখো যে একই দিনে ও ওদিকে চলে গেল, আমি এদিকে। পুরো ওটা মাস যেন ঊর্ধ্বশ্বাসে কীরকম করে কেটে গেল ছুটিটা, ওর মানে বুঝতেও পারলাম না একটা মাস কোন দিক থেকে কোন দিকে কীভাবে কেটে গেল। প্রত্যেকটা দিন লড়াই করছিলাম, যুদ্ধ করছিলাম যে কিভাবে একটু একটু করে বাবাকে সুস্থ করে তোলা যায়, কিভাবে একটু যদি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাই, সেখানেই আমাদের ফুল ফোকাস ছিল। তো যাই হোক, মোটামুটি বাবার হাত পাগুলো সোজা করতে পারে, ফিজিওথেরাপি ম্যাম যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে করে করে হাত পাগুলো সোজা করা যায় বাবার। মোটামুটি খাওয়ার রুচিটাও এসেছে, খাচ্ছেন, সেই জন্য ভালো লাগছে এগুলো দেখে। তারপরেও ভগবানই সব জানেন, ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর এরপর যখন আমি ছুটি পাবো সেদিনকে গিয়ে যেন দেখি উনি আরও বেশি ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন। এটাই আর কি আশা করব, প্রার্থনা করব ভগবানের কাছে। ছুটিটা যেরকমই কাটুক, অনেকেই বলেছিলে যে কল্পনাটা শান্তি পেল না, একটা মাসের ছুটি এভাবেই কেটে গেল। হাজব্যান্ডের সঙ্গে একটু কি একান্তে নিজের মতো সময় কাটাবে, একসঙ্গে খাওয়া, একসঙ্গে একটু বসা, একসঙ্গে একটু কোথাও থেকে ঘুরে আসা, এগুলো সেরকম একটা হয় না। ও যতবারই আসে ব্যস্ত থাকে, আর এবার তো একদমই নয়। আর কোথাও যেতেও পারিনি। একটা ভাগ্নি হয়েছে, ভাগ্নি হোক বা ভাস্তি, ননাসের মেয়ে হয়েছে, তারাও বলে যে দেখে যাস, কিন্তু হয়নি। এত ব্যস্ততা, এর আগের বারও এসে ব্যস্ততার মধ্যে কেটেছিল, আর এবার তো বুঝতেই পারছো একদমই ব্যস্ত। বাড়িতেই সারাটা দিন আমরা ব্যস্ত। ও যে বাজারে যায় না সেটুকুও যেতে পারেনি ঠিকঠাক, দরকারে গেছে, দরকারে চলে এসছে এরকম। তো ওই ভাগ্নিকেও দেখতে যেতে পারেনি, এদিকে আমাদের মিথিল পাপা ওকেও দেখতে যেতে পারেনি। এতটাই সময়টা খারাপ যাচ্ছে। তাই কোথাও আমি বাবার বাড়িও যাওয়ার মানে আমার হলো না আর কি। তবে মিথিল পাপার শুভ অন্নপ্রাশন বলতে মুখে ভাত দেওয়া হবে মন্দিরে, শুনেছি। তো সেখানে তো যেতেই হবে অবশ্যই।
মন যেরকমই থাকুক না কেন, আমাদের কিছু কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলো আমাদের পালন করতে হয়। ওকে ওইদিকে বিদায় করে দিয়ে আমার মন চাচ্ছিল, আমার মনে হয় কারোই মন চাবে না যে ও ওদিকে চলে যাক, আমি এদিকে চলে যাই, কিন্তু তারপরেও নিয়তি আমাদের এরকম করতে বাধ্য করে, তাই না? ঠিক তেমনিভাবে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে, আমাদের কিছু কর্তব্য দায়িত্ব থাকে, সেগুলো থেকেও আমরা কখনোই পিছুতে পারি না। পরিস্থিতি মন যেরকমই থাকুক না কেন, সেখানে আমাদের অ্যাটেন্ড করতে হয়, সেটা পালন করতে হয়। সত্যি কথা বলতে কালকে আর ভিডিও করার মুড ছিল না, তাই ওখানেই শেষ করে দিয়েছিলাম। ভাগ্যটাই আসলে খারাপ, জানো তো, আমার ভাগ্যটাই খারাপ। যাক, মাঝে মাঝে নিজেকে এত একা মনে হয় না। ভাবছি কমেন্ট বক্সটা খুলে দেব, কমসে কম তোমাদের সাথে একটু কথা বলতে পারবো। একটা সময় যখন খোলা ছিল, কত পরামর্শ দিয়েছো, ভালোবাসা দিয়েছো। এরকম একা হয়ে গেলেও মানে মনে হতো যে তোমরা আছো। এখনো হয়তো ভালোবাসো তোমরা সবাই আমাকে, কিন্তু সেটা তোমরা দেখাতে পারো না। আমি আরো একা হয়ে যাই যখন ও চলে যায়। হয়তো বা দায়িত্ব কর্তব্যের ঘিরে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু প্রথম কিছুদিন আমার কিরকম কাটে, আমার মনে হয় যারা আমার মতো তারা ঠিক বুঝবে। আমার জায়গায়, আমার মতন জায়গাতে যারা আছো, ভাবছি আবার কমেন্ট বক্সটা খুলে দেব। ভয় পেয়ে নয়, আসলে শান্তি চাই। শান্তির জন্য নিজেকে গুটিয়ে রেখেছিলাম, কিন্তু নিজেকে গুটিয়ে রাখলে যে শান্তি হবে তা নয়। আমার কি মনে হয় জানো তো, ভালো মন্দ নিয়েই জীবন, শুধু ভালোই থাকবে মন্দ থাকবে না তা না, তা হতে পারে না। তাই মন্দের ভয়ে ভালোটাকে দূরে করে রাখা যায় না। তাই আবার তোমাদের সংস্পর্শে আসতে চাই, তোমাদের ভালোবাসায় আগের মতো থাকতে চাই। যেভাবে তোমরা আমাকে
সব সময় সাথ দিয়েছো, মনে হতো যে আমি একা নই। আবারও হয়তো সেরকমটাই হবে। বড্ড ভালোবেসে ফেলেছি জানো তো তোমাদেরকে, ইউটিউব পরিবারটাকে। না হলে দেখো, যদি ফলের আশা করতাম তাহলে হয়তো কবেই ছেড়ে দিতাম। আমি কর্ম করে যাচ্ছি, যেরকমই ভিউজ হোক, যেরকমই যাই হোক, কর্ম করে যাচ্ছি, ফলের আশা করি না, ভালোবেসে করছি, তোমাদের ভালোবাসাই করছি। আমার কোনো আক্ষেপ নেই জীবনে, কতটুকু এগোতে পেরেছি, কতটুকু এগোতে পারিনি, কতটুকু হয় ভিউজ, কতটুকু হয় না, সে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। শুধু তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, এটা আমার কাছে অনেক বড়, এটা আমার কাছে অনেক বড় পাওনা, যার জন্য এখনো হয়তো টিকে আছে। তবে হ্যাঁ, পয়সা কারো প্রয়োজন নেই এরকম হতেই পারে না, সবার প্রয়োজন আছে। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ এর সাথে যদি কিছু আসে নিজের পারিশ্রমিক হিসেবে, সেটা অবশ্যই মাথা পেতে নিই বা নেবে। কিন্তু সবচেয়ে বড় আমার কাছে, সবচেয়ে বড় মূল্যবান জিনিস হচ্ছে তোমাদের ভালোবাসা, আশীর্বাদ। সেই কথা ভেবেই হয়তো আগামী দিনে কমেন্ট বক্সটা আমি খুলে দেব। তোমরা যেভাবে পাশে ছিলে, আছো, সেভাবেই থেকো। আজকে আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ওর জন্য প্রার্থনা করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। যেরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েও কাটিয়ে এসেছে ছুটি, ওখানেও রেস্ট পাইনি একদমই। এখানে এসে তো দেখলেই তোমরা কিভাবে দিনটা গেল, দিনগুলো গেল। ভগবানের কাছে প্রার্থনা করি এবারে ও গিয়ে যেন মানুষটা একটু শান্তি পায়, পরিবেশ পরিস্থিতি সব কিছু যেন ঠিক থাকে, সবাইকে যেন ভালো রাখে ভগবান, আর তার সাথে তোমাদেরকেও যেন খুব ভালো রাখে, এতটুকু প্রার্থনা করো। ভালো থেকো সবাই, আজকে আসছি।